আলোচনা শুরু হয়েছিল ফিজিক্যাল ইকুইলিব্রিয়া বা ভৌত সাম্যাবস্থা নিয়ে। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম কোনো একটা তরল পদার্থের ভোলাটাইলিটি এবং তার আন্তরাণবিক আকর্ষণ বলের সম্পর্ক নিয়ে। এটা আলোচনার মধ্যে উঠে এসেছিল যে কোনো একটি তরল পদার্থ সে কতটা ভোলাটাইল হবে, কতটা উদ্বায়ী হবে, এটা নির্ভর করবে তার আন্তরাণবিক আকর্ষণ বলের উপর। এবং এই আন্তরাণবিক আকর্ষণ বলের কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম হাইড্রোজেন বন্ধনের কথা, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের কথা। যদি কোনো পদার্থের অণুগুলির মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তার উদ্বায়ী হওয়ার সম্ভাবনা কম। একটা প্রশ্ন আমাদের আলোচনার মধ্যে ছিল, সেটা হলো দুটো যৌগ, একটা ইথানল বা অ্যাসিটালডিহাইড এবং আরেকটা প্রোপেন। আমরা ভাবতে বসেছিলাম যে কার ভেপার প্রেশার বেশি হবে, অর্থাৎ কে বেশি উদ্বায়ী। যদি আমরা এই মলিকুলের স্ট্রাকচার দুটো একটু মনে করার চেষ্টা করি, খুব কঠিন হবে না মনে করার চেষ্টা করলে। আমরা দেখি একটু, দুটো মলিকুল আছে, একটা প্রোপেন আর একটা ইথানল। এই আমাদের একটা মলিকুল, যেটা হচ্ছে প্রোপেন। আমরা নাম লিখে দিলাম প্রোপেন। এই হচ্ছে আমাদের একটা মলিকুল। আরেকটা মলিকুল যেটা আমাদের আলোচনার মধ্যে ছিল, এই মলিকুলটা, যেটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আইউপ্যাক নেম করলে ইথানল হবে আমাদের আইউপ্যাক নেম। ইথানল। এই দুটো মলিকুলের মধ্যে আমাদের তুলনা করতে বলা হয়েছে। একটু মাথা কাটিয়ে দেখলেই বোঝা যাবে যে আমাদের এই যে প্রথম যে মলিকুলটা রয়েছে, এই মলিকুলটা প্রোপেন, এই প্রোপেন মলিকুলের বৈশিষ্ট্য কি? প্রোপেন মলিকুলে কোনো রকম হাইড্রোজেন বন্ডিং হওয়ার সুযোগ নেই। আমরা দেখলেই বুঝতে পারবো এই মলিকুলে কোনো রকম হাইড্রোজেন বন্ডিং হওয়ার কিন্তু সুযোগ নেই। কেন নেই? কারণ আরেকবার মনে করিয়ে দেওয়া, হাইড্রোজেন কোনো একটা অণুতে খুঁজে পেলেই সাথে সাথে হাইড্রোজেন বন্ডিং হবে এমন কিন্তু না। হাইড্রোজেন যদি তড়িৎ ঋণাত্মক ইলেকট্রোনেগেটিভ কোনো অ্যাটমের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড থাকে, যেমন অক্সিজেন, যেমন হ্যালোজেন, যেমন নাইট্রোজেন, শুধুমাত্র তখনই সেই হাইড্রোজেন পাশের মলিকুলের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। এই মলিকুলের যদি আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখি, এই মলিকুলের বন্ধনগুলি কার্বন কার্বন বন্ধন বা কার্বন হাইড্রোজেন বন্ধন, কোনোটার তেমন কোনো পোলারিটি নেই। কোনো পোলার বন্ড নেই এই মলিকুলের মধ্যে। যা আছে একটা হচ্ছে কার্বন কার্বন বন্ড, একটা কার্বন হাইড্রোজেন বন্ড। অর্থাৎ প্রোপেন
মলিকুলের দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা শুধুমাত্রই ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স। অনলি ভ্যান ডার ওয়াল ফোর্স। এইটা হচ্ছে কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে এলো, আমরা দেখলাম অনলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। অনলি ভ্যান ডার ওয়ালস ফোর্স, এটা আমরা দেখতে পেলাম। পাশের যে মলিকুলটা অ্যাসিটালডিহাইড, বুঝতে কোনো কষ্ট নেই, বুঝতে কোনো কষ্ট নেই যে এই অ্যাসিটালডিহাইড মলিকুলের মধ্যে যদি আমরা একটু দেখি, এখানে একটা কার্বন আছে। এই কার্বন এবং অক্সিজেন এদের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে একটা বিস্তর পার্থক্যের জায়গা আছে কার্বন এবং অক্সিজেনের মধ্যে। ছবি আঁকার সময় চেষ্টা করবে মাথায় রাখার, যদি লোন পেয়ার থাকে যেন মিস না হয়। এবং এটা খুব পরিষ্কার কথা যে এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে এইখানে একটা পোলার বন্ড তৈরি হচ্ছে। এই যে বন্ডটা তৈরি হচ্ছে, এই বন্ডটা একটা পোলার বন্ড, কার্বন অক্সিজেন। কার্বনটা অবভিয়াসলি পজিটিভ এন্ডে, অক্সিজেনটা নেগেটিভ এন্ডে। এবং যেহেতু এখানে পোলার বন্ড তৈরি হয়েছে, সেই কারণে এই মলিকুলের ক্ষেত্রে দুটো মলিকুলের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হবার সম্ভাবনা থাকছেই, যেটার মূল জায়গা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন এটা তৈরি হচ্ছে। এই ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনের কারণে ইথানল মলিকুল বা অ্যাসিটালডিহাইড মলিকুল, তার আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি হয় অ্যাজ কম্পেয়ার্ড টু প্রোপেন। এবং সেই কারণে এর ভোলাটাইলিটি অনেক কম। তাহলে আমরা যেটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, কোনটা হচ্ছে বেশি ভোলাটাইল হবে, তার উত্তর আমরা পেলাম, প্রোপেন ইজ মোর ভোলাটাইল। এটা আমাদের আগের দিনের ক্লাসে হচ্ছে যে আমরা ভাবতে শুরু করেছিলাম, ভাবার জন্য ছিল তোমাদের, ভেবেছো বা ভাবনি, এটা হচ্ছে আমাদের আগের দিনের ভাবনা চিন্তাটা। এবারে যেখানে বলতে আসা, আমরা আজকে এখন যেটা আলোচনার মধ্যে যাব সেটা হচ্ছে যে ভেপার প্রেসার কিভাবে তাপমাত্রার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। এবার এটা খুব স্পষ্ট কথা, বোঝার কোনো কারণ নেই যে একটা তরল থেকে যখন তার কিছু অণু গ্যাসীয় অবস্থায় বা ভেপার ফেজে যায়, তাকে যেটা একদম গোড়ায় করতে হয় সেটা হচ্ছে যে ওই তরলের বাকি অণুগুলোর যে আকর্ষণ বল বা অ্যাট্রাকটিভ ফোর্স, সেটাকে ওভারকাম করতে হয়। এবারে আমরা
যদি আমাদের টেম্পারেচার সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে পারি, এটা বুঝতেই পারবো যে টেম্পারেচার যত আমি বাড়াই, আমার অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ তাদের গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণে অন্যান্য অণুর যে আন্তরাণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, সেই ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সকে ওভারকাম করে, তাকে অতিক্রম করে গ্যাসীয় অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এবং সেই জন্যই আমরা এটা আশা করতে পারি যে একটা তরলের ক্ষেত্রে তার বাষ্পচাপ তাপমাত্রা বাড়ালে বাড়বে। আমরা এখানে একটা ছোট্ট টেবিল এখানে এরকম দেখেছি, যেটা হচ্ছে জলের বাষ্পচাপ বিভিন্ন তাপমাত্রায় কেমন সেটা আমরা আলোচনা করেছি। যেটা মনে রাখার বিষয় যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। তাহলে আমরা আমাদের বাষ্পচাপের ধারণা থেকে আমরা আমাদের ছোটবেলায় যে সংজ্ঞা পড়েছিলাম, স্বাভাবিক স্ফুটনাঙ্ক বা নর্মাল বয়েলিং পয়েন্টের যে সংজ্ঞা পড়েছিলাম, সেই সংজ্ঞাকে আমরা নতুনভাবে বলতে পারি, যেটা হলো কিনা কোনো একটি বিশুদ্ধ তরলের বাষ্পচাপ যেই তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, সেই তাপমাত্রাকে ওই তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলা হয়। অর্থাৎ normal boiling point of a liquid is defined as that specific temperature where the vapor pressure of the liquid equals atmospheric pressure. এটা আমরা নতুনভাবে সংজ্ঞাটাকে দেখলাম। এবারে আমরা এই যে বললাম ভেপার প্রেশার বাড়বে, আমরা এটা ফিজিক্যালি বুঝতে পারলাম যে তাপমাত্রা বাড়ালে ভেপার প্রেশার বাড়বে। এবারে যদি আমাদের এটা অঙ্ক করে পৌঁছতে হয়, বারবার বলছি যে ফিজিক্যাল কেমিস্ট্রি চর্চা করতে গিয়ে আমরা মাঝে মাঝেই দেখব যে অনেক অঙ্ক আমাদের করতে হবে, কিন্তু এটা বারবার মনে রাখতে হবে, এই অঙ্ক কখনোই কোনো সময়েই তাদের যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, তার হচ্ছে যে গুরুত্ব, সেটাকে ছাপিয়ে গিয়ে নয়। আমরা যেটা আমাদের সাধারণ আন্ডারস্ট্যান্ডিং অফ কেমিস্ট্রি দিয়ে বুঝতে পারলাম যে তাপমাত্রা বাড়লে বাষ্পচাপ বাড়বে, সেই ধারণাটাকেই আমরা এখন চেষ্টা করছি অঙ্ক করে পৌঁছনোর। কঠিন কিছু না, দেখা যাক। এবার আমরা একদম সহজ করে দেখি যে কোনো একটা তাপমাত্রাতে যখন একটা তরল এবং তার বাষ্প সাম্যাবস্থায় রয়েছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে এই যে তরল থেকে গ্যাসে রূপান্তর,
এই ট্রান্সফরমেশনের গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। এটা যদি আমাকে দেখতে হয় ডেল্টা জি ভেপোরাইজেশন আমরা দেখেছি, অর্থাৎ এই ভেপোরাইজেশন প্রক্রিয়াতে গিভস ফ্রি এনার্জির চেঞ্জ। যে কোনো জায়গাতে যখনই আমরা এই ডেল্টা নিয়ে কাজ করব, অর্থাৎ কোনো একটা চেঞ্জ নিয়ে আমরা যখনই কাজ করব, যে কোনো চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, চেঞ্জ ইন ভেলোসিটি, হোয়াট এভার, সবসময় মনে রাখতে হবে যে এই ডেল্টা টার্মটার মানে হচ্ছে যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। অর্থাৎ এই তরল থেকে লিকুইডে রূপান্তরের ডেল্টা জি হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পদার্থের গিভস ফ্রি এনার্জি এবং তরল অবস্থায় 1 মোল পদার্থের গিভস ফ্রি এনার্জির পার্থক্য, জিএম গ্যাসিয়াস মাইনাস জিএম লিকুইড। এবং যেহেতু এটা ইকুইলিব্রিয়াম, ডান দিকে বাঁ দিকে কোনো দিকেই যাওয়ার তেমন আগ্রহ দেখাচ্ছে না সিস্টেম, তাহলে হচ্ছে যে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে 0, ডেল্টা জি ইজ 0। এবার একটা জিনিস বলার কথা যে আমরা জানি যে কোনো একটা তরল পদার্থের যে গিভস ফ্রি এনার্জি, সেটা খুব বেশি নির্ভর করে না তার চাপের ওপর, অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রেশার তরলের ক্ষেত্রে। তাহলে আমরা যেটা করতে পারি যে ওটাকে আমরা স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা রয়েছে অ্যাট 1 বার, যেটাকে আমরা ইউজুয়ালি 0 দিয়ে ইন্ডিকেট করি। এই 0 কখনো ওপরেও থাকে, কখনো নিচেও থাকে, কখনো মাথার ওপরে থাকে, এনিওয়ে এই 0 থাকা মানে হচ্ছে এটা তার স্ট্যান্ডার্ড ভ্যালুকে ইন্ডিকেট করছে অ্যাট 1 বার। তাহলে আমরা মূলত ভাবনা চিন্তা যা করব, আমরা গ্যাস নিয়ে করব। এবার আমরা যদি দেখি যে এটা আমাদের সবাই জানি, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, gives free energy, enthalpy, temperature in absolute scale, entropy। তাহলে কোনো একটা স্পেসিফিক প্রেশারের ডেল্টা জি আর স্ট্যান্ডার্ড কন্ডিশনের ডেল্টা জি, এদের ডিফারেন্স আমরা একদম প্রথমে হচ্ছে, তার মানে এটা একদিকে হচ্ছে এইচের মধ্যেকার পার্থক্য, আর তারপরে হচ্ছে এনট্রপির পার্থক্য। আমরা টেম্পারেচারটা বাইরে কনস্ট্যান্ট বলে বার করে নিয়েছি। আমরা আমাদের থার্মোডাইনামিক্সের আইডিয়া থেকে এটা জেনেছি, এটা থার্মোডাইনামিক্স চর্চায় যারা হচ্ছে দেখেছো তারা হচ্ছে যে এটা বুঝতে পারবে। এই দুটো স্পেসিফিক প্রেসারে টেম্পারেচার যদি না পাল্টায়, তাহলে তাদের এনট্রপির ডিফারেন্সটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এই জন্য আমরা এখানে P1টা হচ্ছে আমাদের প্রেশার, যেটা নিয়ে আমরা ভাবছিলাম P1, আর P2টা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার বা স্ট্যান্ডার্ড প্রেশার। সেখান থেকে দেখে আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি, এই অবধি এসে আমরা পৌঁছেছি। এবারে এইটুকুকে আমরা এগিয়ে নিয়ে গেলে
আমরা দেখতে পাবো যেটা একটা আইডিয়াল গ্যাসের জন্য এখানে এসে আমরা পৌঁছালাম। এই ছিল, এইটা ছিল, এখান থেকে আমরা এটা পৌঁছালাম। কারণ কি, এই যে দুটো টার্ম, এই গোটাটা কিন্তু জিরো হয়ে গেল। কেন? আমরা এটা জানি যে এনথ্যালপি অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। কাজে ওটা বাদ চলে গেল। এ দুটো টার্ম হচ্ছে ফ্ল্যাট কেটে গেল, এ দুটো টার্ম কেটে গেল, বাদ চলে গেল, কারণ ওদের মধ্যে কোনো রকম চেঞ্জ কিছু হয়নি। তাহলে আমরা এইখানে এসে পৌঁছতে পারলাম। এটা হচ্ছে একটা আদর্শ গ্যাসের জন্য মোলার গিভস ফ্রি এনার্জি অ্যাট আ স্পেসিফিক প্রেশার, তার হচ্ছে এটা সমীকরণ, যেখানে পি হচ্ছে যে প্রেশার নিয়ে আমরা ভাবছি, আর P0 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রেশার, 1 বার বা 1 অ্যাটমসফিয়ার, যাই ধরি না কেন। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার গিভস ফ্রি এনার্জি অফ দ্য গ্যাস। এই অবধি এগুলো। এবার এই যে প্রেশার ডিপেন্ডেন্স, সেটা আমরা এই ছবিতে দেখিয়েছি, যে এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে মোলার গিভস ফ্রি এনার্জি উইথ রেসপেক্ট টু প্রেশার প্লট করলে কেমন দাঁড়ায়। এই 1 বার, এখানে যে পয়েন্টটা আমরা পেয়েছি, দিস পয়েন্ট, এই পয়েন্টটাকেই আমরা ধরেছি হচ্ছে অ্যাজ স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি অফ দ্য গ্যাস। এটা অবধি আমরা এগোলাম। এবারে আমাদের এই ছবিতেও আমরা দেখেছি এটা ওই কিভাবে ভেপার প্রেশার চেঞ্জ হয়েছে, বিভিন্ন লিকুইডের ক্ষেত্রে কেমন কেমন করে পরিবর্তন হয়েছে, আমরা সেটা হচ্ছে গ্রাফিক্যালি দেখেছি। কারণ অফকোর্স যেগুলো হচ্ছে যত লো বয়েলিং, মোর ভোলাটাইল, সেটা ডাইথাইল ইথার আছে, তারপরে আমরা পেয়েছি ইথানল, তারপরে পেয়েছি বেনজিন, তারপরে পেয়েছি ওয়াটার। ওয়াটারের ছবিটা এরকম একটা জায়গাতে, ওয়াটারের ছবিটা এইখানে, এই তো 100 ডিগ্রি, এইটা, এই যে ভেপার প্রেশার 100 ডিগ্রি, এই যে এই ভেপার প্রেশার 101.325 কিলো পাস্কাল, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশার। এই অবধি গল্পটা বোঝা গেল। আমরা এগোই তাহলে। তাহলে আমরা যেটা হচ্ছে ওই ডেল্টা জি ভেপোরাইজেশন বলেছিলাম, তাহলে কি ছিল, যে গ্যাসের মোলার গিভস ফ্রি এনার্জি মাইনাস লিকুইডের, এই অবধি ছিল। তো আমরা সেখানে আবার এসে পৌঁছালাম। গ্যাসেরটা কি হবে সেটা আমরা একটা ইকুয়েশন থেকে এখানে বার করেছি, সেটা বসিয়েছি, আর লিকুইডটা তার থেকে বাদ দেবো। এবার জাস্ট সমীকরণটাকে এদিক ওদিক করে আমরা পৌঁছে গেছি এই জায়গাটাতে। ডেল্টা জি ভেপোরাইজেশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ প্লাস RTLN P/P0। এবারে আমরা এটা জানি যে এটা হওয়ার কথা কিন্তু জিরো, কারণ আমরা বলেছি বারবার, প্রথম থেকে বলছি যে এটা ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে আছে কথাটা বারবার বলছি। ইকুইলিব্রিয়ামে থাকলে তো এটা জিরো হওয়ারই কথা। তাহলে এই জিরো বসালাম, সেখান থেকে এদিক ওদিক করে এখানে এসে পৌঁছালাম, হয়েছে। এবার ডেল্টা জি ভেপোরাইজেশন
স্ট্যান্ডার্ড কন্ডিশন, সেটাকে ভেঙে দিয়েছি, ডেল এইচ মাইনাস টি ডেল এস। আর এটা ডেল এইচ ভেপোরাইজেশন আর ডেল এস ভেপোরাইজেশন, এটা খুব স্ট্যান্ডার্ড ডেটা, স্ট্যান্ডার্ড ইনফরমেশান অ্যাবাউট দ্য লিকুইডস, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এনথ্যালপি অ্যান্ড এন্ট্রপি অফ ভেপোরাইজেশন। দিস ইজ স্ট্যান্ডার্ড এনথ্যালপি অ্যান্ড এন্ট্রপি অফ ভেপোরাইজেশন, এই জিনিসটা। এবং সেটাকে একটু এদিক ওদিক করে গল্পটা দাঁড়িয়ে গেছে এরকম। এবারে যেটা হচ্ছে বলার বিষয়, যে যদি কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা নিয়ে আমরা কথা বলি, কোনো একটা স্পেসিফিক টেম্পারেচার নিয়ে কথা বলি, তাহলে একরকম গল্প হচ্ছে। আর যদি হচ্ছে যে আমরা কোনো নির্দিষ্ট তাপমাত্রার কথা না বলে দুটো আলাদা টেম্পারেচার নিয়ে ভাবি, তাহলেও এনথ্যালপি অথবা এন্ট্রপি অফ ফেজ চেঞ্জ, maybe it's a melting or freezing or boiling whatsoever, তার খুব বেশি চেঞ্জ কিন্তু হয় না। পরিষ্কার কথা, তার খুব বেশি চেঞ্জ কিন্তু হয় না। যেটা হচ্ছে সেই কারণে এই যে স্ট্যান্ডার্ড জিনিসগুলো, ডেলেজ ভেপোরাইজেশন জিরো আর ডেলেজ ভেপোরাইজেশন, এগুলোকে আমরা মোটামুটি কনস্ট্যান্ট বলে ধরে নিতে পারি আফটার আ চেঞ্জ ইন টেম্পারেচার অলসো। মানে যেটা বলার কথা, যে আমরা যখন দুটো টেম্পারেচার T1 আর T2 নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম, সেখানে প্রেশার হয়েছে P1 P2, সেটাও হলো ভালো কথা, কিন্তু T1 T2তেও কিন্তু এগুলো যেহেতু স্ট্যান্ডার্ড এনথ্যালপি চেঞ্জ আর স্ট্যান্ডার্ড এন্ট্রপি চেঞ্জ, এগুলোকে আমরা মোটামুটি কনস্ট্যান্ট আছে ধরে নিয়ে চালিয়ে যেতে পারবো, তাতে খুব বেশি আমাদের হিসাবে এদিক ওদিক হবে না। তাহলে আমরা দুটো ইকুয়েশন বানাবো প্রথমে, একটা হচ্ছে P2 ধরে, একটা P1 ধরে। এবার P2 ধরে যে ইকুয়েশনটা থেকে P1 ধরে যে ইকুয়েশনটাকে বাদ দেব, ln P2 মাইনাস P0 মাইনাস ln P1 মাইনাস P0। এখানে T2 বসিয়েছি, এখানে T1 বসিয়েছি, ঠিক আছে। এবারে এই এ দুটো টার্ম কেটে বাদ চলে গেছে। বাদ চলে যাওয়ার পরে এইটা আমার কাছে পড়ে আছে, এইটা আমার কাছে পড়ে আছে। এবং এই গোটা বিষয়টাকে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি, এই যে এই টার্মটা ln P2 বাই P0 মাইনাস ln P1 বাই P0, এটাকে আমরা লিখতে পারি ln P2 বাই P1। তাহলে যেটা আমরা সাজিয়ে গুছিয়ে পেলাম হচ্ছে ln P2 বাই P1 হলো, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। দিস ইকুয়েশন ইজ well known as the Clausius-Clapeyron equation for the vapor pressure of a liquid. এটা কি বলছে? পরিষ্কারভাবে বলছে যে যদি T2 গ্রেটার দেন T1 হয়, যদি T2 গ্রেটার দেন T1 হয়, তাহলে 1 মাইনাস T1 মাইনাস 1 বাই T2, এই টার্মটা পজিটিভ। আবার বোঝো, T1টা বড়, সরি T2টা বড় অ্যাজ কম্পেয়ার টু T1, তাহলে যেহেতু T2টা বড়, তাহলে 1 বাই T2 ছোট, 1 বাই T1 বড়। তো 1 বাই T1 বড় মানে 1 বাই T1 মাইনাস 1 বাই T2, দিস টার্ম ইজ পজিটিভ। এবারে এনথ্যালপি অফ ভেপোরাইজেশন, ডেল এইচ ভেপোরাইজেশন, এটা সব সময় এই পজিটিভ।
এটা সব সময়েই পজিটিভ, অলওয়েজ পজিটিভ, এর কোনো নেগেটিভ হওয়ার জায়গা নেই। এমন কোনো পদার্থ নেই যাকে তরল থেকে গ্যাসে পাঠাতে গেলে আমাকে ঠান্ডা করতে হয়, বা হিট উইথড্র করতে হয়, এরকম কোনো পদার্থ নেই। delayed vaporization at standard condition, it is always positive। অর্থাৎ যদি T2 গ্রেটার দেন T1 হয়, এই ব্র্যাকেটের মধ্যের টার্মটা পজিটিভ, এবং যেহেতু delayed vaporization is always positive and R is an universal constant, it's positive, তাহলে টোটাল টার্মটা পজিটিভ, এবং ln P2 বাই P1 ln P2 বাই P1 দিস টার্ম, এই টার্মটা হচ্ছে পজিটিভ। এই টার্মটা পজিটিভ মানে কি? মানে হচ্ছে P2 গ্রেটার দেন P1। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি T2 গ্রেটার দেন T1 হয়, তাহলে P2 গ্রেটার দেন P1 হবে। এটা বলার কথা অঙ্ককে ভয় না পেয়েও, which was so obvious from our understanding that liquid will have a greater vapor pressure at a greater temperature. It was so obvious from common understanding, কিন্তু অঙ্ক করতে গেলে ব্যাপারটা বেশ খানিকটা। এবার আমরা একটা লিকুইডের ভেপার প্রেশার বিভিন্ন তাপমাত্রায় কীরকম করে পাল্টায়, সেটা দিয়ে আমরা কিভাবে অঙ্ক করতে পারি সেটা দেখা যাক। যেটা বলছে একটা লিকুইড টেট্রাক্লোরোমিথেন, আমরা কিন্তু এটা টেট্রাক্লোরোমিথেনের দিস ওয়ান টেট্রাক্লোরোমিথেন। এবার মিথেনের কিন্তু আমরা টেট্রাক্লোরোমিথেন, এটা নাম টেট্রাক্লোরোমিথেন দিচ্ছে বটে, কিন্তু আমরা এটা জাস্ট বলে রাখা যে আমরা কিন্তু এই নামটাও অনেক সময় দেখব। হ্যাঁ, এই যে এই নামটাও কিন্তু আমরা অনেক সময়েই দেখব। এটা জাস্ট একটা বলে রাখা আর কি, কঠিন কিছু ব্যাপার না, জাস্ট এটা বলে রাখার জন্য বলে রাখা। এই যে টেট্রাক্লোরো মিথেন যেটাকে বলেছে, তার একটা নাম কার্বন টেট্রাক্লোরাইড, নামটাও কিন্তু আমরা প্রায়ই দেখব। হ্যাঁ, যাও এনিওয়ে, ইটস আ কার্সিনোজেনিক। একসময় ইউজ ছিল অনেক অ্যাজ ড্রাই ক্লিনিং সলভেন্ট। যাও অঙ্কে আসি। এখানে দেওয়া আছে কি, এনথ্যালপি অফ ভেপোরাইজেশন দেওয়া আছে, ফাইন। ভেপার প্রেশার একটা স্পেসিফিক টেম্পারেচারে দেওয়া আছে, 57.8 ডিগ্রি সেলসিয়াস। বার করতে হবে 25 ডিগ্রিতে কত। ঠিক আছে, প্রথমেই ভাবনা চিন্তা কি করে নেবো, যে বাড়বে, তাপমাত্রা বাড়লে ভেপার প্রেশার বাড়বে। এবার এখানে 57.8 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, বার করতে বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পরিষ্কার কথা। তাহলে আমাদের এমনি আইডিয়াটা কি হবে, যে এই যে ভেপার প্রেশারটা ধরে নিচ্ছি 405 চেয়ে কিন্তু কম হবে। এই এই যে এই বিষয়টা, এই যে অ্যান্টিসিপেশান, এটা অনেকে বলতেই পারে যে হচ্ছে যে এটা আচমকা করতে গেলাম কেন, কি দরকার ছিল, অঙ্ক তো করবো, মানে অঙ্ক যখন করতে যাবো উত্তর আগে থেকে প্রেডিক্ট করতে যাবো কেন। বারবার বলার বিষয়, অঙ্ক কেমিস্ট্রির একটা পার্ট, ফিজিক্যাল কেমিস্ট্রির একটা বিশেষ গুরুত্বপূর্ণ পার্ট। অঙ্ক আমাদের করতে হবে। অঙ্ক করতে গেলে এই আগে যদি এই অ্যান্টিসিপেশন বিষয়টা আমাদের থাকে, তাহলে সুবিধা হয় যে
এমনি সময়ে তো অঙ্ক করে উত্তর মেলাবো মিলল কিনা, পরীক্ষার সময় তো সে সুযোগটা নেই। কিন্তু পরীক্ষার সময় যদি আমার একটা অ্যান্টিসিপেশন থাকে, যেমন এক্ষেত্রে অ্যান্টিসিপেশন কি, যে এটা টেম্পারেচার 57.8 ডিগ্রি সেলসিয়াস, ইটস আ হায়ার টেম্পারেচার, 25.0 ডিগ্রি সেলসিয়াস ইটস এ লোয়ার টেম্পারেচার, কম তাপমাত্রায় ভেপার প্রেশার কম হবে। মানে এইটুকু অ্যাজামশন থাকলে আমার সুবিধা হচ্ছে কি, এই অ্যান্টিসিপেশনটুকু থাকলে, যে যদি আমার উত্তরটা কোনোভাবে 405 টরের বেশি হয়ে যায়, অঙ্ক করতে গিয়ে গুলিয়ে গেল কোনোভাবে, একটা কোনটা ওপরে কোনটা নিচে কোনটা যোগ কোনটা বিয়োগ গুলিয়ে গেল, অ্যাটলিস্ট আমার এইটুকু চেক করার জায়গা থাকবে যে হোয়েন এভার দ্য অ্যান্সার ইজ গ্রেটার দেন 405 টর, দের ইজ ওয়ার্নিং কি আমার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আমার একটা অ্যান্টিসিপেশান আছে। এবং পরীক্ষার সময় কিন্তু দেখবে উত্তর অঙ্কের ঠিক হবে কি ভুল হবে সেটা ক্রস চেক করার এটা হচ্ছে একটা জায়গা, যে আমার একটা অ্যান্টিসিপেশান থাকে, সেই অ্যান্টিসিপেশানটা মেবি, আমি সবসময় বলছি না যে অ্যান্টিসিপেশান ঠিক হবে, অ্যান্টিসিপেশান মানে কিন্তু অ্যান্টিসিপেশান ইজ নট লাইক ইনটিউশন যে আমার একটা কিছু মনে হচ্ছে। অ্যান্টিসিপেশান ইজ অন দ্য বেসিস অফ আওয়ার কেমিক্যাল নলেজ, আমরা কিছু একটা প্রেডিক্ট করছি, কিছু একটা ভাবছি, অ্যান্টিসিপেশন। এনিওয়ে, যেখানে ছিলাম গল্পটা বাড়বে এটুকু ধরেছি। এবার আমাদের ইকুয়েশান আছে, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশান। ফাইন, ইকুয়েশানের প্রথমে বসানোর আগেই কাজ হচ্ছে টেম্পারেচারকে কেলভিনে নিয়ে যেতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। করতে হবে কি, প্লাস 273.15, 0.15 তোমরা পরীক্ষার সময় বাদ দিতেও পারো, বুঝতেই পারছো যে তাতে বিশেষ কিছু আমাদের উত্তরের এদিক ওদিক হয়ে যাবে না। ফাইন, এই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, আমরা এটা জেনেছি। আর এর ভ্যালু বসিয়ে দেবে 8.3145, এগুলো বসিয়েছি। এই করে 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 আমাদের যে হিসাবটাতে এসে আমরা পৌঁছেছি সেটা হচ্ছে -1.33। ফাইন, এবার আমরা দুদিকের এক্সপোনেনশিয়াল নিচ্ছি, ই টু দি পাওয়ার, কারণ এটা এলএন ছিল, তাহলে আমাকে তো ই টু দি পাওয়ার করতেই হবে। এবার হচ্ছে এই পি টুর ভ্যালু, আমরা জাস্ট হিসাবটা করলাম, P1 ই টু দি পাওয়ার ডেল এইচ ভেভ বাই আর 1/T1 মাইনাস 1/T2, এই সমস্ত হিসাব টিসাবগুলো করে আমরা এই পৌঁছলাম হচ্ছে এসে এখানে 107 টর। এবং আমাদের যে ভাবনা চিন্তা ছিল যে কম হবে, আমাদের ভ্যালু কিন্তু কম হয়েছে। এইভাবে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন ইউজ করে আমরা কোনো একটা গ্যাসের যদি ভেপোরাইজেশনের এনথালপি চেঞ্জ জানা থাকে, আমরা একটা টেম্পারেচারে ভেপার প্রেশার জানলে আর একটা টেম্পারেচারে ভেপার প্রেশার কী আছে আমরা বার করতে পারব। আজকের চর্চা এই পর্যন্তই। আমরা এই পরের দিনে ভেপার প্রেশার সংক্রান্ত এবং ভৌত সাম্য সম্বন্ধে, ফিজিক্যাল ইকুইলিব্রিয়া সম্বন্ধে ফার্দার ডিসকাশনে আমরা সামনের দিনকে এগিয়ে যাব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, ভালো থাকো।